আজকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সকাল 10টা। উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যেতে হবে বিধাননগরের এসিজেএম এর এজলাসে, যেখানে সিআইডির অফিসাররা এবং এক্সপার্টরা তারা উপস্থিত থাকবেন। দ্বিতীয় নোটিশ তাকে দেওয়া হয়েছে 30শে জুন। তাকে বিকেল 4টের মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার সময়সীমা ধার্য করেছিল সিআইডি। বিধাননগর আদালত তাকে ডেকে পাঠিয়েছিল, নোটিশ দিয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেছিলেন। সেই মামলার শুনানি হয়, যেখানে বিচারপতি তাকে কোনো রক্ষা কবচ দেননি এবং হস্তক্ষেপও করেননি। আর এরপরই কিন্তু আজ সকাল 10টায় তাকে হাজিরা দেওয়ার জন্য ফের নোটিশ দিয়েছে বিধাননগর আদালতে। আজ তাকে উপস্থিত থাকতে হবে সকাল 10টায়। ভোটের প্রচার চলাকালীন একাধিকবার ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রেক্ষিতে তার এই ভয়েস স্যাম্পল টেস্ট কি বলেছিলেন দেখুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। কণ্ঠস্বরে নমুনা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল 10টায় বিধাননগর আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা কি বললেন এবং তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, শোনাবো পরপর। যদি অভিষেকের কণ্ঠস্বর হয়, তাহলে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে বাধা কোথায়? তার মানে এমন একটা কোনো রহস্যর মধ্যে লুকিয়ে আছে, যেটা তদন্তকারী এবং আদালতরা বুঝতে পেরেছে, যার জন্য অভিষেক ব্যানার্জির হাজার আবেদনেও বিচারপতিরা কিন্তু নড়েনি। ও তো বলেছে, এটা অস্বীকার করেছে, এটাই আমার কণ্ঠস্বর। বলছে এরপরে আর কি নতুন করে নেবার কি প্রয়োজন আছে? যে আমি স্বীকার করছি ওটাই আমার কণ্ঠস্বর, তারপরে নতুন করে নেবার কি প্রয়োজন? এইটাই ওর বক্তব্য। আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করলে নেওয়ার প্রয়োজনটা থাকে। যখন আমি স্বীকারই করছি যে আমারই গলা ওটা, তারপরে নেওয়ার কি প্রয়োজন আছে? ইডির নজরে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট 5 জায়গায় হানা দিল তারা। কেন্দ্রীয় এজেন্সির আতশকাচের তলায় কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডও। ইডির তরফে জানানো হয়েছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা গেছে। তৃণমূলের টাকায় বিমান এবং চপার কিনে তাদেরই ভাড়া দেয় তারা। পুরো ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক বলে উল্লেখ করে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে এখন কার্যত কুস্তি হচ্ছে। লড়াই দল থেকে পুলিশ হয়ে আদালত অব্দি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ডেবিট ফ্রিজ করেছে পুলিশ, অর্থাৎ টাকা তোলা যাবে না। এবার ইডির নজরও তৃণমূলের সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে। ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর সেই মামলার তদন্তে মঙ্গলবার মোট 5 জায়গায় হানা দিল ইডি। তল্লাশি চলল 4 জায়গায়: সল্টলেক, নিউ টাউন, রাধাবাজার স্ট্রিট, বউবাজার। কেন্দ্রীয় এজেন্সির আতশকাচের তলায় কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। সেখানে রয়েছে কেয়ারওয়েল ট্রাভেলসের অফিস। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমে ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এই দিন সকালে তাদের অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা।
ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ইডি সূত্রে দাবি তারা মূলত জানতে চাইছে ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারাই সংস্থার মাধ্যমে বিমান হোটেল বুকিং করতেন, কে কতবার বুক করেছেন, টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি দলের অ্যাকাউন্ট থেকে, এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা। সংস্থা নিউ টাউনের অফিসেও এই দিন হানা দেয় ইডি। সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনের কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। এখানেই সকাল থেকে চলছে ইডির হানা। মূলত আর্থিক তছরূপের একাধিক মামলায় যোগসাজশ পাওয়া গিয়েছে এই কোম্পানির, এবং সেই সূত্র ধরেই ইডি এসেছে তাদের এই নিউ টাউনের অফিসে। কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়ি সল্টলেকের সিজি ব্লকে, যে বাড়িতে সংস্কার চলছে। এদিন সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, এবং আজকে সাত সকাল থেকে ইডি আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত সামনে রেখে তল্লাশি অভিযানে নেমেছেন। আমরা রয়েছি সল্টলেকে, এবং এই যে বাড়ি সিজি ব্লকের বাড়ি, এই বাড়ির ভেতরে পৌঁছে গেছেন ইডি অফিসাররা। এই যে আপনার তল্লাশি চলছে, এই তল্লাশির ফলাফল আপনি দেখবেন, লোকের চোখ কপালে উঠে যাবে যে এরা কিভাবে পিসি ভাইপো মিলে সততার দোহাই দিয়ে চরম দুর্নীতি করে পার্টির টাকাগুলোকে পর্যন্ত নিজেদের পকেটস্থ করেছে। এত ভয় সেই সরকার এসে কিছু করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস, ইডি তো দলদাস। নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে প্রথম অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার শাখায়। তখন থেকেই বিতর্কের সূত্রপাত, যদিও এদিন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক যে নেতা তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেখানে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং সমস্ত কিছু করা হতো। সেটা আমি কি করে বলবো, না দেখে না জেনে কিছু মন্তব্য করব। আপনিও তো একটা পদেও ছিলেন, দেখতেন, তাহলে আপনি এটুকু শুধু বলুন যে কি কারণে আপনি ব্যাংককে জানালেন। আমি এইটা বিষয়ে পরে মন্তব্য করব। আমরা ইডির কাছে কোনো রকম আমরা অ্যাপ্লিকেশন করিনি। এবার সাইবার ক্রাইম থানা এর সোর্স কি, উৎস কি, কোথা থেকে এসছে, এবার কেন ইডি এসছে, কিভাবে ইনকোয়ারি করছে, কোথায় তদন্ত করছে তারা বলতে পারবেন না, আমাদের এটা জানা নেই। আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় আমাদের বক্তব্য আমরা রেখেছি। এদিন বউবাজারে মিলটেক মেটালস অ্যান্ড ওরাস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অফিসেও হানা দেয় ইডি। লোকাস সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিজে মন্তব্য মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। তার আগে কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিজে মন্তব্য মামলায় আরও অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশে সাড়া দিন, তদন্তে সহযোগিতা করবেন, এই শর্তেই আদালত আপনাকে রক্ষা কবচ দিয়েছিল। কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানোর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21 মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। এরপরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরের নমুনা দিতে নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় বিধাননগর আদালত। হাজিরা না দিয়ে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। সেখানেও জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, মেলেনি রক্ষা কবচ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশে কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার ভার দেওয়া হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, পুলিশের নোটিশে সাড়া দিন,
ইতিমধ্যে তো রক্ষা কবচ দেওয়া আছে, অসুবিধা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, আপনার মক্কেল কি কণ্ঠস্বর দিতে প্রস্তুত নন? তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্তভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুক রাজ্য সরকার। যদি অভিষেকের কণ্ঠস্বর হয় তাহলে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে বাধা কোথায়? তার মানে এমন একটা কোনো রহস্যর মধ্যে লুকিয়ে আছে যেটা তদন্তকারী এবং আদালতরা বুঝতে পেরেছে, যার জন্য অভিষেক ব্যানার্জির হাজার আবেদনেও বিচারপতিরা কিন্তু নড়েনি। ও তো বলেছে, এটা অস্বীকার করেছে, এটাই আমার কণ্ঠস্বর। ও যে এরপরে আর কি নতুন করে নেবার কি প্রয়োজন আছে? যে আমি স্বীকার করছি ওটাই আমার কণ্ঠস্বর, তারপরে আর নতুন করে নেবার কি প্রয়োজন? এইটাই ওর বক্তব্য। আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করলে নেওয়ার প্রয়োজনটা থাকে। যখন আমি স্বীকারই করছি যে আমারই গলা ওটা, তারপরে নেওয়ার কি প্রয়োজন আছে? এদিকে বিধাননগর আদালতে গলার স্বরের নমুনা দিতে বুধবার সকাল 10টায় দ্বিতীয়বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমবার হাজিরা দেননি, এবার কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মেসি কাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। মেসি কাণ্ডে ফের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় আসেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, লিওনেল মেসির অনুষ্ঠানের দিন মাঠে বেশি লোক ঢুকলো কি করে, অতিরিক্ত পাস কে ইস্যু করেছিলেন, এইসব বিষয়গুলো নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করে পুলিশ। এক পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে, যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। সেই মামলায় এদিন অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অরূপ বিশ্বাস কি বলল সেটার কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে সারা বাংলার মানুষ, এমনকি মেসির টিম পর্যন্ত এই ঘটনায় দোষী সাব্যস্ত করে দিয়েছে অরূপ বিশ্বাসকে। আইনি অধ্যায়টা শুধু এখন চলছে। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্রপুর থানা এলাকার ব্যবসায়ী এবং তার নাবালক ছেলেকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল। অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাদের। কলকাতার মনোহরপুকুর রোডে যেখানে তাদের আটকে রাখা হয়, বিজেপি কর্মীদের দাবি ভোটের সময় সেটি ছিল তাদের ওয়ারহাউস। কিন্তু কিভাবে সেখানে পৌঁছলো অপহরণকারীরা তা এখনো স্পষ্ট নয়। জনবহুল এলাকা থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ। খাস কলকাতায় লুকিয়ে রাখা হলো 1.5 দিন, চাওয়া হলো 5 লক্ষ টাকা। অবশেষে পুলিশের তৎপরতায় মনোহরপুকুর রোড থেকে উদ্ধার করা হলো তাদের। নরেন্দ্রপুর এলাকা থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে মনোহরপুকুর রোডে নিয়ে এসে একেবারে আটকে রাখার অভিযোগ। পুলিশ আসে, এমনকি সেই টাকা নিয়ে আসছে, সেই টোপ দেয় এবং টোপ দেওয়ার পর রবীন্দ্র সরোবর থানা এলাকার এই যে জায়গা, সেখানে নরেন্দ্রপুর থানা পুলিশ হানা দেয়। পুলিশ জানিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী ও তার 17 বছরের ছেলেকে শনিবার অপহরণ করা হয়। পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায়। নরেন্দ্রপুর থানায় বিষয়টি জানান ব্যবসায়ীর স্ত্রী। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে ব্যবসায়ীর ছেলের ফোন থেকে বাড়িতে ভিডিও কল করা হয়।
নাবালক পুত্র জানায় তাদের মারধর করা হচ্ছে, দ্রুত মুক্তিপণ পৌঁছে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। দেশপ্রিয় পার্কের কাছে কোনো এক জায়গার কথা জানায় অপহরণকারীরা, যেখানে যত দ্রুত সম্ভব মুক্তিপণের 5 লক্ষ টাকা পৌঁছে দিতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, এরপর পুলিশের পরামর্শ মতো সেখানে পৌঁছন ব্যবসায়ীর স্ত্রী। আড়াল থেকে সাদা পোশাকে পুরো বিষয়টা নজর রাখছিল পুলিশও। অপহরণকারীদের বলে দেওয়া ঠিকানায় পৌঁছতেই সেখানে হানা দিয়ে সুশান্ত নাথ, বিষ্ণু দাস ও সানি গুপ্ত 3 জনকে ধরে ফেলে পুলিশ। এই যে জায়গা দেখা যাচ্ছে এই শাটার নামানো অবস্থায় রয়েছে, এর ভেতরে একেবারে বাবা ও ছেলেকে, নাবালক ছেলে 17 বছরের, জোর করে নিয়ে এসে আটকে রাখার অভিযোগ 24 ঘন্টার ধরে, এবং মারধর করারও অভিযোগ। দেখা যায় যে শাটার খুলে যখন পুলিশ দেখতে পায় যে ভেতরে বাবা ও ছেলেকে আটকে রাখা হয়েছে। যেখান থেকে উদ্ধার করা হয়েছে বাবা ছেলেকে, তার বাইরে লাগানো রয়েছে বিজেপির পতাকা। বিজেপির দাবি, ভোটের সময় এটা ছিল তাদের ওয়ার রুম, এখানে রাখা থাকতো পতাকা, টেবিল, চেয়ার। এখানটা তো ওয়্যার হাউস, যতদূর জানা আছে এখানে পতাকা, চেয়ার, টেবিল এইসবই রাখা হতো। তো এখানে কোথা থেকে এই ব্যাপারগুলো উঠে এলো, এগুলো তো আমরা আশ্চর্য একদমই। সেটা এখন বলাটা মুশকিল, হয়তো ভেঙে ঢুকেছে বা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, কিভাবে করেছে সেটা বলা খুবই মুশকিল। না, বিজেপির তো এরা সংগঠনের কেউই নয়, কোনোদিনই ছিল না। অপহরণের অভিযোগে ধৃত 3 যুবককে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 10ই জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।